কখনো কি এমন হয়েছে হঠাৎ কোথাও গিয়ে মনে হয়েছে সময়টা যেন একটু ধীরে চলছে? চারপাশের বাতাস, গাছের শব্দ, মানুষের চলাফেরা সব কিছুই যেন অন্য এক ছন্দে বাঁধা। আমরা প্রতিদিন ছুটে চলি কাজের পেছনে, দায়িত্বের পেছনে, ভবিষ্যতের পেছনে। এই ছুটতে ছুটতে হয়তো এক সময় নিজের শেকড়ের গল্পগুলো ভুলে যেতে বসি। কিন্তু ঢাকার খুব কাছেই এমন একটি জায়গা আছে যেখানে আধুনিক সময়ের ভেতরও শত শত বছরের বাংলা এখনও নীরবে বেঁচে আছে। বাঁশের বুননে, মাটির গন্ধে, কাঠের কারুকাজে, নকশিকাঁথার সেলায়। তাই তো আজ আমরা চলে এসেছি সোনারগাঁও। আজ থেকে কয়েকশো বছর আগে এই সোনারগাঁ ছিল বাংলার প্রাণকেন্দ্র। নদীপথের বাণিজ্য, বিখ্যাত মসলিন আর দক্ষ কারিগরদের হাতের শিল্পে মুখর ছিল এই জনপদ। সময়ের সঙ্গে রাজধানী বদলেছে, ইতিহাসের পাতাও বদলেছে, কিন্তু বাংলার লোকজ ঐতিহ্যের গল্প যেন কোথাও হারিয়ে যেতে বসেছিল। সেই হারিয়ে যাওয়া গল্পগুলোকে আবার এক জায়গায় ফিরিয়ে আনার স্বপ্ন দেখেছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। সেই স্বপ্ন থেকেই 1975 সালে 12ই মার্চ প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। আজ এটি শুধু একটি জাদুঘর নয়, বরং হাজার বছরের বাংলার শিল্প, সংস্কৃতি আর মানুষের জীবনযাত্রার এক জীবন্ত স্মৃতিচিহ্ন। আজ আমরা ঘুরতে এসেছি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে, যেটিকে অনেকেই এখনও সোনারগাঁ জাদুঘর নামেই চেনেন। আজকের পুরো দিনটা আমরা কাটাবো এই বিশাল প্রাঙ্গণে। দেখব এখানে আসলে কি আছে, কেন এত মানুষ বারবার এখানে ফিরে আসে, আর সত্যি কি এই জায়গাটা শুধু একটি জাদুঘর নাকি এর চেয়ে অনেক বেশি কিছু। এখানে আসা খুবই সহজ। আপনি যদি ঢাকা থেকে আসতে চান তাহলে গুলিস্তান থেকে মোগরাপাড়া চৌরাস্তার উদ্দেশ্যে চলাচলকারী স্বদেশ অথবা দোয়েল বাস পাবেন। বাস বেঁধে ভাড়া প্রায় 70 টাকা। আর আমি আজ রওনা দিয়েছি নারায়ণগঞ্জের চাষারা থেকে 10 টাকা অটো ভাড়া দিয়ে চলে এসেছি নবীগঞ্জ ঘাটে। এরপর মাত্র 2 টাকা ঘাট ভাড়া দিয়ে নদী পার হয়েছি। নদীর ওপার থেকে 40 টাকায় ভাড়ায় লোকাল সিএনজি করে চলে এসেছি মোগরাপাড়া চৌরাস্তায়। সেখান থেকে ওভারব্রিজ পার হয়ে মাত্র 10 টাকা অটো ভাড়া দিলেই পৌঁছে যাবেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রবেশদ্বারে। ভেতরে প্রবেশের জন্য এখান থেকে 50 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে। গেট দিয়ে ঢুকেই দেখতে পাবেন গরুর গাড়ি ও হাতে টানা চাকার ভাস্কর্য। একটা সময় ছিল যখন এই গাড়ি আর এই চাকার উপর দিয়ে চলতো মানুষের প্রতিদিনের জীবন। এরপরে চোখে পড়বে ঐতিহাসিক বড় সর্দার বাড়ি। দেন সামনে এগুতে চারপাশটা ধীরে ধীরে বদলে যায়। সবুজ ঘাসের মাঝখান দিয়ে চলে গেছে পাকা রাস্তা। দুপাশে বাতাসে উঠছে নানা রঙের পতাকা। সামনে দেখা মিলবে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভাস্কর্যে, একজন মানুষ যার একটা স্বপ্ন থেকে এটার সৃষ্টি। এর পাশে বাঁশ আর খড় দিয়ে তৈরি একটা ছাউনি। এরপরেই রয়েছে জাদুঘরের ভবনটি। গেট দিয়ে ঢুকতে প্রথমে চোখে পড়বে জাদুঘরের সেই বিশাল কাঠের দরজা। ভেতরে ঢুকতে প্রথমে চোখে পড়বে বিখ্যাত কিছু আলোকচিত্রের গ্যালারি, বিভিন্ন পরিচিত মানুষের ছবি, বড় সর্দার বাড়ির পুরনো ছবি, আর শিল্পাচার্য জয়নুল আবেদিনের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত। জাদুঘর ভবনটি 3 তলা। পুরো ভবনটি শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় ভিতরে বেশ আরাম করে সময় নিয়ে ঘুরে দেখা যায়। প্রথমেই চোখে পড়বে তার পাঞ্জাবি আর পায়জামা, দেখতে খুব সাধারণ। তারপর দেখতে পাবেন তার ছবি আঁকার তুলি। এরপর রয়েছে তার ফতুয়া, আর তার পাশেই ধীরে ধীরে চোখে পড়তে শুরু করবে বাংলার ঐতিহ্যবাহী কাঠের নকশা। কাঠের উপর এত সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলা নকশাগুলো দেখলেই বোঝা যায় একটা সময় আমাদের কারিগরদের হাতে কতটা ধৈর্য ছিল,
কতটা দক্ষতা ছিল। আর সবচেয়ে বড় কথা, তার সৌন্দর্য তৈরি করতেন কোনো তাড়াহুড়ো ছাড়াই। তাহলে একসাথে ঘুরে দেখা যাক। সিঁড়ি দিয়ে দোতলা ওঠার সময় চোখে পড়বে নকশিকাঁথার বিশাল ফটোগ্রাফ। আর দোতলা উঠে দেখতে পাবেন তুলা সংগ্রহের একটি ত্রিমাত্রিক দৃশ্য, পাশে তাঁতে বোনার দৃশ্য। এই ফ্লোরটিতে সাজানো হয়েছে বাংলার ঐতিহ্যবাহী মাটির তৈরি নানা জিনিসপত্র ও কারুশিল্প দিয়ে। এর পাশাপাশি রয়েছে ঐতিহ্যবাহী জামদানি শাড়ি এবং নকশিকাঁথার সুন্দর কিছু কাজ। এরপর চলুন উঠে যায় জাদুঘরের ৩য় তলায়। সিঁড়ি দিয়ে উঠতে দেখতে পাবেন নকশিকাঁথা। পুরো ফ্লোরটি বেশ সুন্দর আর পরিপাটি করে সাজানো। মাঝখানে রাখা হয়েছে বাংলার বিভিন্ন ধরনের লোক বাদ্যযন্ত্র। এক একটি বাদ্যযন্ত্রের আকৃতি আর গঠন এক এক রকম, কিন্তু এগুলোর সঙ্গে জড়িয়ে আছে গ্রাম বাংলার মানুষের আনন্দ, উৎসব আর সংস্কৃতির অনেক গল্প। এরপর দেখতে পাবেন গ্রাম বাংলার একসময় বহুল ব্যবহৃত তামা ও কাঁসা দিয়ে তৈরি নানান ধরনের জিনিসপত্র। জাদুঘর থেকে বের হয়ে এবার ডান দিকে হাঁটতে থাকলে চোখে পড়বে দুটি ব্রিজ। একটি তৈরি করা হয়েছে বাঁশ দিয়ে আর অন্যটি সিমেন্টের। সামনে যেতে ডান পাশে পাবেন বিশাল একটি লেক। এখানে বসে উপভোগ করতে পারবেন এর সৌন্দর্য। এরপরে রয়েছে বিশাল একটি লাইব্রেরি। দেন লোকজ কারুপণ্য শপ। ভিতরে ঢুকে আপনি লোকাল অনেক কারুপণ্য পেয়ে যাবেন।
এবার উপরে উঠে দেখি কি পাওয়া যায়। উপরে চলছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। দেন বাইরে তাকিয়ে দেখি শুরু হয় ঝুম বৃষ্টি। কিছুক্ষণ দাঁড়িয়ে বৃষ্টিটা উপভোগ করলাম। একটু পর বৃষ্টি হালকা কমতে আমিও বেরিয়ে পড়লাম আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যটা একটু ঘুরে দেখার জন্য। দেখি বৃষ্টিতে পুরো জায়গাটাই যেন নতুন করে সাজতে শুরু করেছে। সামনে হেঁটে গিয়ে ডান দিকে দেখতে পাবেন একটি সুন্দর ইটের রাস্তা। পুরো পার্কটিতে এরকম ছোট বড় নাগরদোলা রয়েছে। সামনে যেতে পাবেন একটি ব্রিজ, আর এই ব্রিজ থেকেই আপনি পুরো লেকের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। দেন এই পথ ধরে সামনে এগোতেই পাবেন একটি গাছ দিয়ে ঘেরা সবুজ মাটির মেঠো পথ। পুরো জাদুঘরটিতে রয়েছে এরকম ছোট বড় অনেক বাঁশের বেঞ্চ। সেখান থেকে ফিরে এসে এখন আমরা চলে যাব কারুপল্লীর উদ্দেশ্যে। সামনে এগোতেই সবুজ ঘাসে ঘেরা শান্ত একটি মসজিদ চোখে পড়বে। বৃষ্টির পর ভেজা ঘাস আর চারপাশে সবুজের মাঝে মসজিদটাকে বেশ সুন্দর লাগছিল। এরপর ডান দিকে তাকাতেই কারুপল্লীর সামনে চোখে পড়বে বিশাল এই সবুজ মাঠটা। দেন কিছুটা যেতেই দেখতে পাবেন বাঁশ দিয়ে তৈরি কারুপল্লীর এই গেট। এটির চারিদিকে রয়েছে দোকান আর মাঝখানে খোলা মাঠ। ডান পাশে দোকানগুলোতে পাবেন বিভিন্ন ঘর সাজানো আর ব্যবহৃত জিনিস। ডান পাশের দোকানগুলোতে পাবেন নকশি কাঁথা, বিভিন্ন থ্রি পিস এবং জামদানি শাড়ি। আপনারা দরদাম করে এখান থেকে কিনতে পারবেন। কারুপল্লী থেকে বের হয়ে ছোট ছোট খাবারের দোকান পাবেন। এরপর ব্রিজটা পার হয়ে আমরা আরও একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। দুপাশে সবুজ ঘাস আর বড় বড় গাছ, আর মাঝখান দিয়ে চলে গেছে লাল ইটের এই সুন্দর রাস্তা। চারপাশের পরিবেশটা এতটাই শান্ত যে হাঁটতে ভালোই লাগছিল। কিছুটা হাঁটলেই মাঝে মাঝে পেয়ে যাবেন বসার ও বিশ্রামের জায়গা। চাইলে এখানে কিছুক্ষণ বসে চারপাশের সবুজটা উপভোগ করতে পারবেন। একটু সামনে যেতেই পেয়ে যাবেন পুকুর পাড়ে এই সুন্দর ওয়াকওয়ে। আর এখান থেকে বড় সর্দার বাড়ির সৌন্দর্যটা সবচেয়ে সুন্দরভাবে উপভোগ করা যায়। আগামী পর্বে আমরা নিয়ে যাব বড় সর্দার বাড়ির ভিতরের গল্পে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।